অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। আজ নতুন করে আরও 4 উপদেষ্টার শপথ নেয়ার কথা রয়েছে। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 22 জনে। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, আজ বিকেলে 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন উপদেষ্টার মধ্যে 4 জনের নাম জানা গেছে। তারা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাইজুল করিম খান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভাসমান অবস্থায় আছে দেশ, চক্রান্ত অব্যাহত আছে। যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি চক্রান্ত করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। প্রতি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। ফখরুল আরও বলেন, সংখ্যালঘুরা আমাদের আমানতের খেয়ানত করা যাবে না। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি শীঘ্রই বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, 15ই আগস্ট যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সার্জিস বলেন, 15ই আগস্টে ধানমন্ডি 32 নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। এমন কাজের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক থাকলে তাকে বহিষ্কার করা হবে। মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করছে তারা। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক এক প্রশ্নে সার্জিস বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার অধিকার কারো নেই। আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদটুকু করা উচিত। আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়নে 13 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। এতে বলা হয়, এই কমিটি আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করবে। তাছাড়া আহত ও নিহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে 13 সদস্যের এই কমিটি গঠন করা হয়। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর শনিবার 17 আগস্ট থেকে মেট্রো রেল চালু করার কথা ছিল। তবে কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব না হওয়ায় শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল। বৃহস্পতিবার 15 আগস্ট রাতে মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব মোহাম্মদ আব্দুর রউফের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত 11 আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন MRT লাইন 6-এর মেট্রো রেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন। অনিবার্য কারণবশত মেট্রো রেল আবারও চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন DMTCL কর্তৃপক্ষ। রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। তবে 2-1টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে আগের মতোই। ভোক্তারা বলছেন, বাজার সিন্ডিকেট ভাঙতে পারলে জিনিসপত্রের দাম আরও কমবে। ব্যবসায়ীরা বলছেন, কিছু পণ্যের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সাপ্তাহিক শুক্রবার ছুটির দিনে রাজধানীর নিত্য প্রয়োজনীয় বাজারগুলোতে ক্রেতা সমাগম একটু বেশি দেখা গেছে। সব ধরনের কাঁচা পণ্যের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমলেও এখনও অনেক জিনিসপত্রের দাম অনেক চড়া, বিশেষ করে মরিচ ও আলুর দাম একটু বেশি। আমরা যারা চাকরিজীবী আমাদের কিন্তু স্যালারি ওইভাবে বাড়েনি, ঠিক আছে, কিন্তু জিনিসপত্রের দাম তো সেই আগের তুলনায় তেমন একটা কমেনি, হালকা একটু কমেছে, হয়তো 5 টাকা 10 টাকা এরকম। বাজারে গত সপ্তাহে এসেছিলাম, তো সেই সপ্তাহে আমি মুরগির যে দামটা দেখেছিলাম সেই তুলনায় মুরগির দাম কমেছে। কমলে তো ভালোই, এইগুলো মনে করেন 80 টাকা করে, আরো কমলে 60 টাকার মাঝে থাকলে আমাদের সমস্যা হয় না। ভোক্তারা বলছেন এই দাম আরও নিয়ন্ত্রণে আসবে যদি বাজার সিন্ডিকেট ভেঙে ফেলা যায়। আসলে আমাদের ক্রয় ক্ষমতার একদম বাইরে চলে গেছিল সবকিছুই, এখন সবকিছু নিয়ন্ত্রিত অবস্থা আসতেছে, এটা আরো একটু সময় লাগবে। যে জিনিসগুলো বিভিন্ন সাইট থেকে আসে ওই সমস্ত সাইটে কোনো সিন্ডিকেট আছে কিনা এটা তদন্ত করে বের করা উচিত। গরুর মাংস, ব্রয়লার মুরগি ও মাছের দাম কমলেও ইলিশ ও চিংড়ি মাছের দাম বেশ চড়া। তবে বাজারে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে আরও একটু সময়ের প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। যেরকম রসুন ছিল আপনার 220 টাকা 30 টাকা, আজকে রসুন 200 টাকা বেচতেছে। আদা ছিল একসময় 320-300 টাকা, আদা আজকে 260 টাকা বিক্রি করতেছে। তাহলে আগের তুলনায় কোন আগে যেটা 80 টাকা ছিল এটা এখন 60 টাকা 50 টাকা বিক্রি চলতেছে। শুধু মরিচের দামটা একটু চড়া, এছাড়া সব সবজির দাম কম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক সপ্তাহের বাজার ব্যবস্থাপনায় দেখা গেছে প্রতিটি সবজির দাম 5 থেকে 10 টাকা করে কমেছে। তবে যারা কিনতে আসছেন সেসব ভোক্তাদের দাবি এই দাম আরও যেন কমে এবং সহনশীল পর্যায়ে আসে, তাহলেই তারা স্বস্তি ফিরে পাবে। রামপুরা বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ঢাকা সহ দেশের 16 জেলার ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অফিস। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় একথা জানানো হয়েছে। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশালে সরকারের উন্নয়ন যেখানে বাধাগ্রস্ত, সেখানে অবহেলিত বস্তি বা কলোনিগুলোয় রাস্তা, ড্রেন, স্বাস্থ্য খাতে উন্নয়নে অবদান রাখছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। এতে বদলে যাচ্ছে এসব কলোনির চিত্র, ঘুরে যাচ্ছে বস্তিবাসী। বরিশালের একাধিক বস্তি এলাকা ঘুরে ফারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তন, বরাদ্দ সংকট আর ব্যবস্থাপনার অভাবে সরকারিভাবে উন্নয়ন বঞ্চিত হয়ে পড়ে বরিশালের বেশ কয়েকটি বস্তি বা কলোনি। নগরীর ভাটারখাল, শিশু পার্ক, বিডিএস, নামারচর ও বঙ্গবন্ধু কলোনিতে নিম্ন আয়ের প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস। গত এক যুগেও কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পায়নি ঘনবসতিপূর্ণ এসব এলাকাগুলো। আপনি মানে আসার সময় দেখছেন রাস্তাটা কি ভাঙা, আমাদের এলাকায় রিক্সা পর্যন্ত ঢুকতে চায় না, যে আমরা কত অসহায়ের ভিতরে আছি এটা তো বোঝেন। যেমন ওইখানে একটু আছে ভাঙা ড্রেনগুলো, ওইগুলো যদি একটু করতো তাহলে অনেক ভালো হতো। সিভিএফ, তারপর খ্রিস্টান এইড, ব্র্যাক, আবাসদের ধন্যবাদ জানি এগুলো আরো দৃঢ়ভাবে তারা করুক আর আমাদের পাশে থাকুক। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ, ব্র্যাক এর অর্থায়নে আবাস ও খ্রিস্টান এইডের ব্যবস্থাপনায় করা হয় ড্রেন, রাস্তা, ওয়াশ ব্লক, বিশুদ্ধ পানি, চিকিৎসা, নগদ অর্থ ও আইনি সহায়তা, যার ফলে বদলে যেতে শুরু করে কলোনিগুলোর রূপরেখা। উন্নয়ন সংস্থা আছে যাদের মাধ্যমে আমাদের ড্রেন হয়েছে, লেট্রিন হয়েছে। আমরা এই অনুন্নত অবস্থায় আছি, আমাদের আর একটু উন্নত করে বাস করার মতো তারা যেন আমাদের দিকে একটু নজর রাখে। কলোনিবাসী উপকৃত হয়েছে, এটাই তাদের সার্থকতা। জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করছে। এই এলাকার মানুষের সহযোগিতায় যে কাজটা করা সম্ভব হয়েছে সেটাই মানুষদের জন্য আসলে উপকারে লাগবে। উন্নয়ন বঞ্চিত অন্য এলাকাগুলো চিহ্নিত করে আরও কাজ করা হবে বলে জানালেন বাস্তবায়নকারী সংস্থাগুলো। নারী ও শিশুর অধিকার বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি এবং সেই জায়গায় মানুষের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে অর্থনৈতিক উপার্জনের জন্য আমাদের যতটা সাপোর্ট দেওয়ার ততটা আমরা উন্নয়ন সংগঠনগুলো করে যাচ্ছি। হাজারো সমস্যায় জর্জরিত এসব বস্তি বা কলোনিগুলো। সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলো এদের
বাকি সমস্যাগুলোকে চিহ্নিত করে করবে দৃশ্যমান উন্নয়ন, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। শেরপুর জেলার সীমান্তবর্তী পাহাড়ি খরস্রোতা নদী সোমেশ্বরীর ওপর একটু সেতুর অভাবে দুর্ভোগে ভুগছে প্রায় 30,000 মানুষ। প্রতিবার নির্বাচন এলে প্রতিশ্রুতি দেখা পাওয়া গেলেও আলোর মুখ দেখে না সেতুটি, অথচ একটু সেতুই পাল্টে দিতে পারে উন্নয়ন বঞ্চিত এলাকাবাসীর জীবন। প্রতিনিধি তারেক মোহাম্মদ আবদুল্লাহ রানার রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ভারতের মেঘালয় থেকে নেমে আসা শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা সোমেশ্বরী নদী। নদীর অপর পারের সীমান্ত সংলগ্ন খারামুড়া, পোড়াবাড়ি, কোচপাড়ায় প্রায় 30,000 মানুষ 60 বছরেরও বেশি সময় ধরে মূল উপজেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শীতে খেয়া দিয়ে নদী পারাপার করতে পারলেও বর্ষায় পাহাড়ি ঢলের সময় তা অসম্ভব হয়ে পড়ে। ফলে চিকিৎসা, শিক্ষা ও নিত্য প্রয়োজনীয় কাজে নানা সমস্যার মুখোমুখি পড়েন 3 গ্রামের মানুষ। দ্রুত সময়ের মধ্যে পাহাড়ি নদী সোমেশ্বরীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি উন্নয়ন বঞ্চিত এলাকাবাসীর। আমাদের জন্মের পর থেকে আমরা দেখতেছি এই নদীর মধ্যে এই অবস্থা চলতেছে। এই নদীর মধ্যে অনেক লোকজন মারা যাইতেছে এই নদীর ঢলে। আমরা নদী পার হতে পারি না, বাচ্চা পোলাবান স্কুলে যেতে পারে না, আমাদের খুবই প্রয়োজন ব্রিজ। পারাবার হইতে যায়, অনেক মানুষ মারা যায়, কিন্তু এই কাজ কোনোদিনে কেউ কানে নেয় না। এটা হলে আমরা এলাকার 3-4টা গ্রামকে খুব সুবিধা হবে। দুর্ভোগ লাঘবে খুব দ্রুতই এই নদীতে ব্রিজ নির্মাণ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। শ্রীবর্দী উপজেলায় সোমেশ্বরী নদীর উপর যে ব্রিজের কথা বলতেছেন আপনি, সেই ব্রিজটি অলরেডি আমরা সাপোর্টিং রুরাল ব্রিজের আন্ডারে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন হলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। দীর্ঘদিন থেকে পেয়ে আসা প্রতিশ্রুতি এবার দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর জনজীবন। সড়কে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে শহরের মোড়ে মোড়ে কাজ করছে শিক্ষার্থীরা। শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সারা দেশের মতো ফেনীতেও কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার পর সড়কে ট্রাফিক ব্যবস্থা সচল ও রাস্তায় জমে থাকা ইটপাটকেল ও আবর্জনা পরিষ্কারের অভিযানে নেমেছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা চাইতেছি যে আমাদের ফেনী আমাদেরকে করতে হবে, যেহেতু আমরা আন্দোলনে নেমেছি, আমাদেরকে সুন্দর পরিস্থিতি আমাদের আনতে হবে। দেশ আমার দায়িত্ব, আমার সুন্দর একটা বাংলাদেশ হোক, সুন্দর একটা ফেনী হোক। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, খেজুর চত্বর ও দোয়েল চত্বর এলাকায় বেশ কিছু তরুণ তীব্র রোদের মধ্যে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে যানজট নিরসনে। এসব কাজে যোগ দিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য আমরা মাঠে নেমেছি। আমাদের 15 জন সদস্য ট্রাফিক নিয়ন্ত্রণ করার কাজ করতেছে। আমরা গ্রুপ শিট ভাগ করে আমরা কাজ করতেছি। শহরের জঞ্জাল আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। পথচারীরা জানান, শহরের ট্রাঙ্ক রোড ও শহীদুল্লাহ কাইসার সড়কে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পরিবহনের ভিড়ে যানজট লেগে থাকতো। তরুণদের প্রচেষ্টায় প্রধান 2 সড়কে নেই যানজট। উদ্যোগটা খুবই প্রশংসনীয় এবং তারা অত্যন্ত সুচারুভাবে কাজটা করতেছে। ট্রাফিকের ছাত্ররা খুব ভালো দায়িত্ব পালন করতেছে। এখন যানজট নেই, আগের থেকে অনেক সুবিধা। এত সুন্দর সুশৃঙ্খলভাবে করতেছে, সেটা আসলে আমার জায়গা থেকে তাদের জন্য সর্বোত্তম স্যালুট। ট্রাফিক কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবক পরিবারের সদস্যরা শহরের পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের এই উপদেষ্টা। আবর্জনা ময়লা যে পরিমাণ হয়েছে, এখন এই জন্য আমরা বিডিকিনের মাধ্যমে এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। ছাত্রছাত্রীদের এইসব কার্যক্রমে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।